আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী 2.1 এর 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এর আগে আমরা একটা অঙ্ক বলি যে সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে প্রকাশ করব, সেটা যদি তোমরা দেখো তাহলে আমাদের অঙ্ক বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় যাও তোমার, সেখানে দেখো অনুশীলনী 2.1 1 নম্বর অঙ্কে আমাদের কি বলছিল, 1 নম্বর অঙ্কে আমাদের বলছিল নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি একটা তোমার বুঝাই অ্যাডভান্স, যেমন এই 2 নম্বরের ক নম্বর দেখো, কতে আমাদের কি বলছিল যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার 9 এবং বোঝো এবং এক্স কিউব 130। এটা কি এখন তোমার বুঝতে দিবেই আমাদের এই সেটটা কি সেট, এই সেটটা কি সেট আছে, এই সেটটা আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, মানে এই সেটটা আমাদের বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করব, আমরা এইভাবে প্রকাশ করছি না, এ 2 2,4,6 এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে, মানে এই সেটটা আছে তালিকাতে, এই সেটটা আছে তোমার সেট গঠন পদ্ধতিতে। এটা কিতে আছে, সেট গঠন পদ্ধতি আছে, সেট গঠন পদ্ধতি পদ্ধতিতে আছে, ঠিক আছে। মানে সোজা কথা বলছো এই সেটটা না, এই সেটটা আছে তোমার সেট গঠন পদ্ধতিতে, ঠিক আছে। তার মানে আমাদের এই অঙ্কটা আছে তালিকা পদ্ধতিতে, আমাদের নিতে হবে কিতে সেট গঠন পদ্ধতি। তার মানে আমরা কোন স্ট্রাকচারে সাজাবো, আমরা সাজাবো এই স্ট্রাকচারে, আমরা সাজাবো এই স্ট্রাকচার, মানে অঙ্কটাকে আমরা এইভাবে লিখবো, এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখবো, এইভাবে না, ঠিক আছে। ক্লিয়ার? তোমাদের আমি এতটুকু বুঝলাম যে সেট গঠন পদ্ধতিতে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে। নাও আমরা এখন ক্লাস শুরু করি। দেখো ক নাম্বার কি বলছে, ক নাম্বার আছে তোমার ক নাম্বার, ক নাম্বার বলছে কি 3, 5, 7, 9, 11, ঠিক আছে। এখন তোমার মনে আছে, আমরা আগে লিখি, মনে করি মনে করি সেট এ সমান এইটা, ঠিক আছে, কারণ কোনো সেট দেওয়া নাই, মানে সেট ধরা নাই, তাই আমরা কি করি, মনে করি এ সমান 3, 5, 7, 9, 11। এখন এই অঙ্কটা সমাধান করার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে আমি জানাতে চাই, তা জানলে তুমি আশা করি এখানে যে 4টা অঙ্ক থাকবে সেই 4টা অঙ্ক তুমি পারবা। তোমার আমি ফার্স্টে বিজোড় সংখ্যাটা দেখাই, বিজোড় সংখ্যা শিখি আমি তোমাদের। এখন আগে বিজোড় সংখ্যায় যাও। বিজোড় সংখ্যা কি কি আমি ভালো করে বুঝাই। বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11 এইভাবে যাবে, এগুলো কি তোমার বিজোড় সংখ্যা। এখন আমি তোমাদের শিখাই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কি কও। মৌলিক সংখ্যাগুলা তোমার দুই ব্যতীত যত বিজোড় সংখ্যা আছে সবগুলোই কি মৌলিক সংখ্যা, কি সবগুলো মৌলিক সংখ্যা। এখানে আর একটা কথা আছে, সব বিজোড় সংখ্যার ভিতর থেকেও যে বিজোড় সংখ্যাটাকে আমরা গুণ করে মিলাতে পারবো সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা না। দেখো তাই আমি তোমার এখানে এখান দিয়ে তুমি মৌলিক সংখ্যা বের করো, আমি এখান দিয়ে তোমার মৌলিক সংখ্যা বের করতে পারলাম। এখানে আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে দেখো, 1 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে। এখন এখন আর একটা প্রশ্ন, আমাদের 9 বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা থাকা অবস্থায় আমরা এটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো না। কারণ তুমি যদি লেখো 3 গুণ 3 সমান 9 হয়, যেহেতু গুণ করে বিজোড় সংখ্যাকে আমরা মিলাতে পেরেছি, এই কারণে ওই বিজোড় সংখ্যাটা আর মৌলিক সংখ্যা থাকবে না, ওই সংখ্যাটা বিজোড় হয়েই থাকবে। তাহলে তুমি দেখো 11টা কি আমাদের বিজোড় সংখ্যা, মানে মৌলিক সংখ্যা, ঠিক না। এই করা তোমার মৌলিক সংখ্যা, মানে এইভাবে যাবা, এগুলো কি তোমার মৌলিক সংখ্যা। এখন তোমার যদি আমি বলি যে 27 আর যাইছে তোমার 35 আর যাইছে, আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা এবং কোনটা মৌলিক সংখ্যা নয় তুমি বলো আমারে।
এটা কি মৌলিক সংখ্যা নাকি এইটা কি মৌলিক সংখ্যা? দুইটার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? তোমার যদি আমি বলি 3 গুণ 9 সমান কত হয়? 3 নং 27। তাহলে এটা কি আমরা পারছি? এটা কি আমরা পারছি যে গুণ করে মিলাইতে 27 পারছি না? তাহলে 27 বিজোড় সংখ্যা থাকা অবস্থায়ও এই 27 মৌলিক সংখ্যা হবে না। এগুলো কি তোমার মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা আর 35টা তুমি গুণ করে মিলাইতে পারবে না। তাহলে আমরা বিজোড় সংখ্যা শিখলাম, মৌলিক সংখ্যা শিখলাম, এখন আমরা শিখি গুণনীয়ক। গুণনীয়ক কি? গুণনীয়কটা এবার আমি তোমাদেরকে বুঝাই। গুণনীয়ক কি? গুণনীয়ক হলো কি তোমার একটা সংখ্যাকে কতভাবে গুণ করা যায় সেই গুণগুলোই হলো কি তোমার গুণনীয়ক। যেমন আমি তোমার একটা জিনিস বুঝাই, এই অঙ্কটা দেয়া এই 36, এখানে দেওয়া আছে না 36 গুণনীয়ক 18, 36 গুণনীয়ক 12, 36 গুণনীয়ক 9, 36 গুণনীয়ক 6, 36 গুণনীয়ক 4, 36 গুণনীয়ক 3, 36 গুণনীয়ক 2, 36 গুণনীয়ক 1। এখন তোমার আমি দেখাই যেমন 36 গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করলাম বা এটা যে গুণনীয়ক সেটা আমরা কিভাবে বুঝবো। দেখো তুমি 36 লিখবা, এখন 36 গুণনীয়ক বের করতেছি না, তুমি লেখো 1 গুণ 36, 36 একে 36 হয়েছে। তারপরে আবার দিলাম 2 গুণ 18, 18 দুগুণই 36, তোমার মাথা 36 লিখে দেই। আচ্ছা মাথা লেখা লাগবে না, 18 দুগুণই 36। তারপরে 3 গুণ 12, 3 12 36 মিলতেছে। তারপরে দেখো 4 গুণ 9, 4 নং কত 36, তারপরে 5 দিয়ে যায় 36 না, 5 দিয়ে যায় না। তারপর যদি আমরা করি 6 গুণ 6 কত 6 ছক 36। তুমি এখন দেখো তো এখানে 1 আছে, এখানে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 6 আছে, তারপরে দেখো এই যে 9 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে। তার মানে কি এই যে বামে যেগুলো আছে সবগুলো কি 36-এর গুণনীয়ক। এখানে যে আছে সবগুলো কি 36-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক জিনিসটা বুঝলাম। এখন আমরা শিখবো গুণিতক। এখন আমরা কি শিখবো গুণিতক। গুণিতক কি? এদিক দেখো গুণিতক। গুণিতকটা কি? গুণিতকটা কি তোমার আমি একটা জিনিস বুঝাই, যেমন 4 8 12 16 20 24 28 32। ঠিক আছে, এখন যদি আমি এই লাইনটা দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা মৌলিক সংখ্যা না বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা নাকি তোমার গুণনীয়ক না গুণিতক, কিভাবে বুঝবা? তুমি বুঝবা যে ফার্স্টে বুঝবা যে আমার এখানে বিজোড় সংখ্যা না, আমার এখানে কি বিজোড় সংখ্যা না, আমার এখানে কি মৌলিক সংখ্যা না, আমার এখানে কি গুণনীয়ক মেলে না, গুণনীয়কও মেলে না, মৌলিক সংখ্যাও মেলে না, বিজোড় সংখ্যাও মেলে না। তাহলে আমাদের আর একটা হাতে কি আছে? গুণিতক। সম্ভবত গুণিতক হতে পারে, তোমার এইভাবে মিলাইতে হবে। তাহলে তুমি দেখো তুমি গুণিতক কিভাবে মিলাবা, তুমি করবা এই যে ফার্স্ট সংখ্যাটা আছে না, এইটাকে তুমি ধরবা, ধরার পরে দেখবা এই সংখ্যাটা তুমি নামতা গুনো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তারপরে কি 4 ছক 24, 4 7 28, তারপরে কি 4 8 32। তাহলে কি তোমার এই 4 ঘরের নামতাটা কি হয়েছে? মানে 4 ঘরের নামতা হিসেবে আগাইতেছে না, একদম কোনো আছে ঝামেলা আছে, মানে 4 নামতাটা বসে, যেখানে কি 4 নামতা থাকবে বসানো, 5 নামতা থাকবে, 10 নামতা থাকবে, 20 নামতা থাকবে, 22 নামতা থাকবে। এইভাবেই তুমি গুণিতক বুঝবা, তুমি মিলাবা। আমার এখানে মৌলিক সংখ্যা নাই, বিজোড় সংখ্যা নাই, গুণনীয়কও নাই, ঠিক আছে, তার মানে কি আছে? গুণিতক আছে। এইভাবে তুমি মিলালে তুমি পারবা। তাহলে কি এখন তোমার মনে আর কোনো প্রশ্ন থাকে না যে বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, গুণনীয়ক এবং গুণিতক এই 4টা সম্পর্কে তুমি ধারণা পাইছো না? এখন তুমি বলতে পারো আমরা অঙ্ক করবো এইগুলো, সেখানে এত পেশাল আমি কেন পড়লাম? এই যে পেশালগুলো পড়ছি না, এখন খালি আমি অঙ্কটা সমাধান করে দেবো। দেখো আর কোনো সমস্যাই তোমার থাকবে না, আশা করা যায়। এখন তুমি দেখো আমাদের ক নাম্বারে বলছে কি 3 5 7 9 11 একটা সেট। সেটটা কি সেট দেওয়া নাই, আমরা মনে করছি যে এই সেট সমান 3 5 7 9 11। এখন তোমার মনে প্রশ্ন যে এই অঙ্কটা কিভাবে সমাধান করব। দেখো আমরা একদম সমাধানে যাই। এই দেখো অতএব সুতরাং আমাদের এখন কি সমাধান করতে হবে? আমাদের যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে, যদি কয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তোমরা শুরুতেই করবে কি, একদম শুরুতেই এ সেট সমান সমান দিয়ে তুমি করবে কি
এই এক্স সাজ ড্যাট এক্স বসাবা, ক্লিয়ার? এক্স সাজ ড্যাট এক্স বসাবা। এরপরে তুমি দেখবা তোমার এই সংখ্যাটা কি সংখ্যা, এখানে সেটটা কিতে দেওয়া আছে, এই সেটটা কি বিজোড়, মৌলিক, গুণনীয়ক না গুণিতক? তুমি মিলাও 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, 11 বিজোড়। তার মানে মোটামুটি বিজোড় সংখ্যা বুঝলাম। এখন আমরা মিলাবো এইটা কি মৌলিক সংখ্যা নিয়ে, আবার মৌলিক সংখ্যা দেখতে হবে না আমাদের, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, কিন্তু 9 এর যদি আমরা 3 গুণ 3 দেই সমান 9 হয়, তাহলে কি এটার মৌলিক সংখ্যা হয়? হয় না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা বিজোড় সংখ্যা ধরতে হবে। আমাদের এখানে সব বিজোড় সংখ্যা। তাহলে তুমি কি লিখবা, এক্স সাবজেক্ট এক্স বিজোড়, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে, আমাদের আর একটা লিখতে হবে যে এক্স গুলো কি সবগুলো চলকরে আমরা এক্স ধরছি, সবগুলো চলকরে আমরা এক্স ধরছি না। তাহলে তুমি লেখো, কি লেখো, তোমার তোমার প্রশ্ন দেখাও, এখানে কি 3 আছে না, এই 3 কি তোমার, তুমি এখানে 3 লেখো, আগে 3 লেখলা, 3 লেখার পরে তুমি কি করবে, এই 3 কি এক্স থেকে বাকি মানগুলো বড় না, এই 3 পরে যেগুলো সবগুলোতে তোমার 3 থেকে বড়, সবগুলো 3 থেকে বড় না, তাহলে তুমি এই চিহ্নটা দাও। ডাইন সাইডে যেগুলো আছে তোমার 3 ডাইন সাইডে যেগুলো আছে সবগুলো বড়, এই চিহ্নটা তুমি দিলা এবং এখানে একটা এক্স বসাইলা, মানে 3 থেকে এক্স এর মান বড়, এগুলো কি এক্স না, তার মানে 3 থেকে এক্স এর মান বড়। তারপরে 11 থেকে তোমার কি, 11 থেকে তোমার এক্স এর মান ছোট, 11 থেকে তোমার এক্স এর মান ছোট, ঠিক আছে, 11 থেকে এক্স এর মান ছোট। এখন এখানে আরেকটা প্রশ্ন আমি দিলাম, অঙ্কটা কি আমার হয়েছে? এইটুকুই তো অঙ্ক, এই অঙ্কটা কি আমাদের হয়েছে? না, হয় নাই। আমাদের এখানে 3 আছে না, 3 সহকারে এক্স এর মান বড়, 3 সহকারে কি এক্স এর মান বড়, তাহলে তুমি 3 সহকারে যেহেতু আছে তার মানে তোমার এই চিহ্নটা নিচে এরকম ডাক দিতে হইবে। তারপরে 11 থেকে এক্স এর মান ছোট না, 11 সহকারে, এই যে 11 তো আছে এখানে, এখানে 11 আছে, এখানে 3ও আছে, তার মানে 11 যেহেতু আছে তাহলে আমাদের এখানে একটা দাগ দিতে হবে। আর যদি আমরা এখানে 13 দিতাম তাহলে আমাদের এখানে একটা দাগ দেওয়া লাগতো না, এখানে যদি আমরা 1 দিতাম তাহলে আমাদের এখানে একটা দাগ দেওয়া লাগতো না। ঠিক আছে, এইটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো এর পরের অঙ্কটা করলে আশা করি আরো ক্লিয়ার হবা। ঠিক আছে, এখন দেখো তুমি, আমরা সমাধান করব নাম্বার। খ নাম্বারে কি বলছে, নাম্বারে কোনো ছেদ দেওয়া নাই, আমরা কি করবো, এ সমান আমরা সেটটা ধরে নেই 1 2 3 4 6 9 12 18 36, এটা কি এর সমান তোমার এই সেটটা। এখন আমাদের তুমি বলো তো, এই যে জিনিসটা আমরা কি লিখি, তোমার ডাইরেক্ট আমরা একদম সেট গঠনে চলে যাই। আমরা কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এর সমান অতএব, ঠিক আছে, এর সমান কি করবো আমরা, আমরা এক্স সাজড্যাট এক্স দিলাম, ঠিক আছে, এক্স সাজড্যাট এক্স দিলাম, তুমি এভাবে করলেও হবে। তারপর তুমি আরেকটা নিয়ম তোমার শিখাই দিতেছি আমি, যে তোমার এখন এটা কি সংখ্যা, আমরা এটা কি মৌলিক সংখ্যা, গুণনীয়ক, বিজোড়, নাকি গুণিতক? তোমারে আমি একটা জিনিস বুঝাই, তুমি এখানে রাফ করো, আগে তুমি এখানে রাফ করো, সুবিধা হবে। আমরা লিখবো যে 36-এর গুণনীয়ক, কারণ আমরা জানি 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 36 গুণনীয়ক তুমি এইভাবে লেখবা, খাতা লেখবা, সমস্যা নাই। 36 সমান 1 গুণ 36, তারপরে 2 গুণ 18, 3 গুণ 12, মানে 3 নং 36, দেখো 4 গুণ 9, 4 নং 36, তারপর দেখো 5 দিয়ে যায় না, 6 গুণ 6, কি হলো 636, তাহলে মানে এটা কি সংখ্যা তোমার, এটা কি গুণনীয়ক, এটা কি তোমার গুণনীয়ক। তাহলে তুমি এখন এখানে এইভাবে লেখো যে অতএব এ সমান এক্স সাজড্যাট এক্স, এইটা তোমার বাধ্যতামূলক, সেট গঠন করতে বলছে না, তোমার এক্স সাজড্যাট এক্স তোমার দিতেই হবে। তারপরে তুমি দেখো তুমি কি লিখবা, যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। এখন 36 গুণনীয়ক না, একের থেকে বাকিগুলো বড় না, একের থেকে এগুলো বড় না, একের থেকে সব সংখ্যাগুলো বড় না, তাই তুমি এখানে 1 লেখো। একের থেকে যেহেতু বড় তাহলে তোমার কি করতে হবে, একের দিকে এই চিহ্নর
না ফিরে দিতে হবে এইভাবে, এই চিহ্নর যে কোনটা ফিরে দিতে হবে একের দিকে, কারণ একের থেকে সবগুলো বড়। কি বড়? একের থেকে এক্স বড়, এগুলো কি সব এক্স না? একের থেকে এক্স এর মানগুলো সব বড়, এই এক্স। তারপরে তুমি দেখো 36 থেকে সবগুলো ছোট না? 36 থেকে সবগুলো ছোট, তাহলে তুমি করবে কি? তুমি চিহ্ন দেবে একটা এই চিহ্ন, তারপরে কি লিখবা? তুমি 36 লিখবা। এই ক্লিয়ার? এখন তুমি দেখো যে তোমার এখানে কি আছে, এখানে 1ও আছে এবং এখানে 36 আছে। তাহলে যদি আমার 1 থাকে প্রশ্নে, তাহলে কি 1 সহকারে সবগুলো কি বড়? তাহলে তুমি এখানে কি একটা চিহ্ন দিয়ে দাও, এই চিহ্ন নিচে একটা চিহ্ন দাও, যেহেতু 1 আছে, তারপর 36 আছে, তারপর তুমি 36 এর এই চিহ্নটা নিচে তুমি একটা চিহ্ন দিয়ে দাও। ক্লিয়ার? ঠিক আছে, এইটাই তোমার কি অ্যান্সার, এইটাই কি তোমার অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো আমরা গ নাম্বার সমাধান করি। দেখো তোমার গ নাম্বারে কি বলছে, এই সেটটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি বলছে? এই সেটটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটটা কি এ সেট না বি সেট না সি সেট? কোন সেট দেওয়া নাই, তাহলে আমরা কি লিখবো? তুমি লেখো, মনে করি এ সেট সমান এইটা। ঠিক আছে, এটা তুমি উঠাও, 4 8 1 6 20, এটা তুমি উঠাও আগে, এটা তুমি আগে উঠাও। উঠাইছো না? ক্লিয়ার? এটা উঠাইছো না? এখন তুমি দেখো আমাদের কি করতে হবে, এই জিনিসটা কি মৌলিক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা না গুণিতক, এবং নাকি তোমার বিজোড় সংখ্যা, সেটা আমাদের বুঝতে হবে না? তাহলে তুমি দেখো তো, আমরা মোটামুটি বুঝলাম সংখ্যাটা বিজোড় সংখ্যা না, তারপরে যেটা বুঝলাম সংখ্যাটা মৌলিক সংখ্যা না, তারপরে যে বিষয়টা বুঝলাম সংখ্যাটা কি তোমার গুণনীয়কও না, 40 গুণনীয়ক কি তোমার এগুলা হয় নাই। তাহলে কি এটা হয়তো আমাদের এই চাইরের গুণিতক হবে। কি চাইরের গুণিতক হবে? কারণ তোমার চাইরের ঘরে নামটা মিলাও, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। ক্লিয়ার না? এইভাবে তো নামটা গেছে 40 ঘর পর্যন্ত, 40 পর্যন্ত গেছে না? তাহলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা যে সুতরাং এ সেট সমান এক্স হাজ দ্যাট এক্স, এটা তো বাধ্যতামূলক দিতে হবে, এক্স হাজ দ্যাট এক্স তোমার কি চাইরের গুণিতক। তুমি লেখো গুণিতক, চাইরের গুণিতক, চাইরের গুণিতক। ঠিক আছে না? তাহলে তোমার চাইরের থেকে বাকি মানগুলো সব বড় না? এই মানগুলো সব বড় না? তাহলে তুমি একটা এই চিহ্ন দাও। এবং চার যেহেতু সহকারে আছে, তাহলে তুমি চাইরের এই চিহ্ন নিচে একটা চিহ্ন দাও। আর এগুলো সব আমরা কি ধরছি? এক্স ধরছি না? তুমি এখানে একটা এক্স দাও, এখানে একটা এক্স দাও। ক্লিয়ার? তারপর দেখো 40 থেকে সবগুলো ছোট না? 40 সহকারে 40 থেকে সবগুলো ছোট না? তাহলে তুমি কি দেবা? এখানে একটা তুমি এই চিহ্ন দেবা, তারপরে তুমি 40 লিখবা। যেহেতু 40 আছে, তাহলে তুমি 40 এর নিচে একটা এই চিহ্ন দেবা। ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। হুম, কোথায় বোঝা নাই বলো? দেখো কোন জায়গায় বোঝো নাই আমাকে বলো, কমেন্ট করে জানাও। যদি কোথাও না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে তুমি জানাবা, বা আমার যদি অঙ্কে কোথাও ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবা, ভুল হতেই পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা গ নাম্বার সমাধান করে আসো। আমরা এখন তাই তোমার গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে কি বলছে? গ নাম্বার আমরা একটা এ সেট ধরলাম না? এই এ সেট ধরছি, এখন আমরা কি করব? এই সেটটা উঠাবো, +-4 +-5 +-6। ক্লিয়ার না? এখন আমাদের এখানে +4 আছে, -4 আছে, +5ও আছে, -5ও আছে, +6ও আছে, -6ও আছে। এখন তোমাকে আমি একটা জিনিস ধরি, 1 2 3 4 5, -1 -2 -3 -4 -5। এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা কি? ঠিক আছে ভাই, এই জিনিসটা জেড সমান সমান কি? এই জেড সমান আমরা কি জানি? জেড সমান আমরা জানি পূর্ণ সংখ্যা। কি জানি? পূর্ণ সংখ্যা। জেড সমান আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 হতে শুরু করে ডাইনে যেগুলো যায় এগুলো ধনাত্মক, 0 থেকে শুরু করে বামে যেগুলো যায় এগুলো ঋণাত্মক। তাহলে তুমি বলো তো আমাদের এটা কি সংখ্যা? মানে এটা কি তোমার? এটা কি পূর্ণ সংখ্যা? এটা কি তোমার পূর্ণ সংখ্যা? ক্লিয়ার? এটা কি তোমার পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে। ক্লিয়ার? এখানে আমাদের
ধনাত্মক পূর্ণসংখ্যাও আছে এবং ঋণাত্মক পূর্ণসংখ্যাও আছে। তাহলে তুমি তো ধরেই ফেলেছো এটা কি সংখ্যা, তাহলে তুমি এরকম লেখো যে অতএব এ সেট সমান তোমার এক্স সাজ দ্যাট এক্স বাধ্যতামূলক, এটাকে দাও। তারপরে কি লেখো তুমি, ধনাত্মক পূর্ণসংখ্যা এবং ঋণাত্মক পূর্ণসংখ্যা তুমি লিখে দাও। ধনাত্মক 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 পূর্ণসংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পরে কি আমরা প্রমাণ করুন কি, এই চারের থেকে বড় কি এগুলো না, চারের থেকে বড় কি ডাইন সাইডে যেগুলো গেছে ওগুলো না, চারের থেকে বড়। তাহলে তুমি লেখো এখানে 4 লেখো, এখানে তুমি 4 লেখো, তারপর চিহ্ন দাও ওই দিক ফিরে, কারণ চারি থেকে সব বড়। আর কি থেকে বড়, চারি থেকে এক্স এর মান সবগুলো বড়, এই এক্স, এখানে একটা এক্স এক্স দাও। যেহেতু 4ও আছে, 4 সকল আছেন, তা তুমি এখানে চিহ্ন দাও। তারপরে দেখো 6 থেকে ছোট না সবগুলো, 6 সহকারে সবগুলো ছোট না, তাহলে তুমি কি করবা, এই চিহ্ন দাও। কারণ যেই দিকে ছোট ওই দিকে তোমার এই কোণাটা ফেরবে, যেই দিকে ছোট এই দিকে তোমার এই কোণাটা ফেরবে, এই কোণাটা ফেরবে ওই দিকে, ঠিক আছে। তাহলে তুমি এখানে কত লিখবা, 6 লিখবা। এখন তুমি দেখো আমাদের এখানে 4 আছে না, এখানে 4 একটা চিহ্ন দিয়ে দেবো। এখানে 4 আছে না, তার মানে কি এখানে একটা চিহ্ন পড়বে। আর এখানে 6 আছে না, তার মানে কি 6 তো সহকারে তোমার কি এখানে একটা চিহ্ন পড়বে, মানে একটা দাগ পড়বে। এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা কি তোমার অ্যান্সার, ক্লিয়ার? হুম, ক্লিয়ার তো? তাহলে আমরা কি করলাম, নবম দশম শ্রেণীর 2.1 এর যে তোমার 2 নম্বরে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, যে ক খ গ এবং গ সব আমরা সমাধান করে দিয়েছি।